হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফাদার্স এন্ড ডটার্স ব্র্যান্ড নিউ চ্যানেল প্রিমিয়াম আপডেট থেকে আজকে আবারও একটি ভিন্নধর্মী প্রতিবেদন নিয়ে হাজির হলাম। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি তাসনিম। আমাদের ব্র্যান্ড নিউ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। অনবরত কানের কাছে যান্ত্রিক গুঞ্জন বাজতেই থাকে। আমেরিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে টানা 70 ডেসিবলের বেশি শব্দ শুনতে থাকলে বধির হওয়ার আশঙ্কা থাকে। এই কারণেই 2006 সালে পৃথিবীতে আসার পর দেখা গেল নাসার নভোচারী বিল ম্যাকার্থার ও রুশ নভোচারী ভ্যালেরি টোকারেভের শ্রবণ শক্তি একেবারে কমে গিয়েছিল।
You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice and fire. ঘন্টা ব্যায়াম করে থাকেন। মহাশূন্য ভ্রমণে নভোচারীকে হাড় ও পেশির ক্ষয় রোধে সচেতন থাকতে হয়, যে জন্য নভোচারীরা প্রতিদিন প্রায় 2 ঘন্টা করে ব্যায়াম করে থাকেন। তবে সেজন্য সাধারণ ব্যায়াম যন্ত্রপাতির বদলে মহাশূন্যের জন্য বানানো বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে। 4. মহাশূন্যে নভোচারীদের উচ্চতা বৃদ্ধি পায়। মাইক্রোগ্র্যাভিটিতে থাকার কারণে নভোচারীদের উচ্চতা 3% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন মহাশূন্যে থাকার কারণে এমন হয়, কারণ এই ক্ষেত্রে শরীরের উলম্ব দিকে প্রতিনিয়ত কোনো বল কাজ করে না, যা পৃথিবীতে থাকাকালীন অভিকর্ষ বল করে থাকে। ফলে শরীরের সংযোগগুলো সামান্য প্রসারিত হয় এবং শরীরের উচ্চতা বাড়িয়ে দেয়। তবে পৃথিবীতে ফিরে আসলে কয়েক মাসের মধ্যে নভোচারীদের এ বাড়তি উচ্চতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। 5. চাঁদে নভোচারী ও তার পরিবারের ছবি। অ্যাপোলো 16 নভোচারী চার্লস ডিউক তার স্ত্রী এবং তাদের 2 ছেলের একটি ছবি চাঁদে রেখে এসেছিলেন। তিনি ছবিটির পেছনে স্বাক্ষর করেছিলেন এবং লিখেছিলেন যে, এটি পৃথিবী নামক গ্রহ থেকে আসা নভোচারী ডিউকের পরিবার। চাঁদে অবতরণের সময় 1972 সালের এপ্রিল। ছবিটি এখনো অক্ষত।
1991 সালে মহাকাশে গিয়েছিলেন জ্যান ডেভিস এবং মার্ক লি। জনি মিশনের সময় তাদের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন। নাসা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে কেউ যদি কখনো মহাকাশে যৌন মিলন করেও থাকে, সে সম্পর্কে নাসা কিছুই জানে না। 11 নভোচারীরা পৃথিবীতে ফিরে এসে গ্র্যাভিটি বিভ্রান্তিতে পড়ে। মহাশূন্যে নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটিতে কাজ করে অভ্যস্ত। ফলে যে কোনো জিনিস রাখতে হলে তারা কোনো নির্দিষ্ট স্থানে সেটি রাখার চেয়ে বস্তুটি ছেড়ে দেওয়ায় অভ্যস্ত হয়ে পড়ে। আর বস্তুগুলি সাধারণত শিপের ভেতর ভাসতে থাকে। কিন্তু সমস্যাটি বাধে যখন নভোচারীরা ফিরে আসেন। ফিরে আসার পর স্পেসশিপের মতো করে তারা বিভিন্ন বস্তু ব্যবহারের পর অভ্যাসবশত বাতাসে ছেড়ে দেয়। কিন্তু পৃথিবীতে তো আর মাইক্রোগ্র্যাভিটি থাকে না, ফলে অভিকর্ষের নিয়ে সেটি ভূপাতিত হয়। 12 মহাকাশ ভ্রমণ থেকে ফিরে আসার পর নভোচারীরা সাময়িকভাবে চলাচলে অক্ষম হয়ে পড়ে। দীর্ঘদিন মহাশূন্য ভ্রমণে নভোচারীদের অনেকটা সময় মাইক্রোগ্র্যাভিটিতে থাকতে হয়। এই পরিবেশে তাদের চলাচলের জন্য পায়ের কোনো ব্যবহার করতে হয় না, কারণ তারা মহাকাশযানের ভেতর ভেসে ভেসে বেড়ায়। এই অবস্থায় বেশি দিন থাকলে নভোচারীদের পায়ের কার্যকারিতা কমে যেতে থাকে। ফলে পৃথিবীতে ল্যান্ডিং করার পর থেকে কয়েক মাস পর্যন্ত তাদের পায়ের উপর ভর করে চলাচলে অক্ষমতা প্রকাশ পায়। 13 প্রথম মহাশূন্যে হাঁটেন রাশিয়ার মহাকাশচারী আলেক্সি লিওনভ। যখনই কোনো মহাকাশচারী মহাশূন্যে থাকার সময় মহাকাশযান থেকে নামেন তখন তাকে স্পেসওয়াক বা ইভিয়া বলা হয়। 1965 সালের 18 মার্চ প্রথম স্পেসওয়াক করেন রাশিয়ার মহাকাশচারী আলেক্সি লিওনভ, যা 10 মিনিটের জন্য স্থায়ী হয়েছিল। 14 মহাশূন্যে গোসল করতে হলে ব্যবহার করতে হয় বিশেষায়িত শাওয়ার। যেহেতু পানি প্রবাহের জন্য মাধ্যাকর্ষণ শক্তির প্রয়োজন, তাই মহাকাশযানের শাওয়ারগুলি কিছুটা ভিন্ন হয়ে থাকে। পানির চারদিকে ছড়িয়ে পড়া রুখতে নভোচারীরা একটি সিলিন্ডার আকৃতির বদ্ধ শাওয়ার এর ভেতর গোসল করে থাকেন। এ সময় শরীর ধৌত করার জন্য তারা একটি পানির স্প্রে ব্যবহার করে এবং একটি ভ্যাকুয়ামের সাহায্যে তাদের শরীরে থাকে পানি শোষণ করার মাধ্যমে গা শুকান। নভোচারী বা মহাকাশচারী সেই ব্যক্তিকে বলা হয় যিনি মহাশূন্যে ভ্রমণ করেন। আমরা পৃথিবীতে যেভাবে খুশি জীবনযাপন করতে পারি, কিন্তু মহাকাশে নভোচারীদের ঠিক তার উল্টো জীবনযাপন করতে হয়। মাধ্যাকর্ষণ শক্তি সেখানে শূন্য, জনমানব শূন্য জায়গা, স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না, প্রচুর চাপ থাকে, সেই সঙ্গে থাকে নানা ধরনের চ্যালেঞ্জ। আসুন দর্শক আরো কিছু জেনে নেই, নভোচারীরা কিভাবে জীবনযাপন করে থাকেন মহাকাশে। পিরিয়ড নিয়ে দুশ্চিন্তা। মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠানোর আগে পর্যন্ত নাসার বিজ্ঞানীরা আসলে কখনো এটা নিয়ে ভাবেনি, মাধ্যাকর্ষণ শক্তির অভাব নারীর পিরিয়ডে কী ধরনের প্রভাব ফেলতে পারে। 1983 সালে 32 বছর বয়সে যখন প্রথম নারী নভোচারী হিসেবে স্যারি রাইড অনেক দিনের জন্য মহাকাশ ভ্রমণে যান, ইঞ্জিনিয়াররা 100 তোলার প্যাকেট সঙ্গে করে নিয়েছিলেন যাতে করে কোনো সমস্যার মুখে না পড়তে হয়। নাসার চিকিৎসকরা অনেক চিন্তিত ছিলেন পিরিয়ডের বিষয়টি নিয়ে, কারণ এটার ফলে তাকে ফিরে আসতে হয় নাকি অভিযানের মাঝামাঝি সময়ে। কিন্তু তাদের চিন্তা সম্পূর্ণ বিপরীত একটা ফলাফল দিয়েছিল সে সময়। পিরিয়ড তার জন্য পজিটিভ হয়েছিল, কারণ কক্ষপথে মহাকাশযানে ভ্রমণকালে নভোচারীদের আয়রনের লেভেল অনেক বেড়ে যায়, আর পিরিয়ডের ফলে শরীরের আয়রনের লেভেল কমে যায়। শারীরিক সম্পর্ক। আপনি যদি মহাকাশে শোবার চেষ্টা করেন তাহলে আপনি নিউটনের তৃতীয় সূত্র গ্রহণ করতে যাচ্ছেন। পদার্থবিজ্ঞান অনুযায়ী, মহাকাশে একটি কাপল কখনোই বেগ প্রয়োগ করতে পারবে না, আর এর ফলে তারা কেউই একে অন্যের প্রতি যে চাহিদা বা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবে না। সৌভাগ্যক্রমে রাশিয়ার দুজন বিজ্ঞানী পৃথিবীতে মাধ্যাকর্ষণ বিরোধী চেম্বারের মধ্যে সেক্স করেছিলেন পরীক্ষামূলকভাবে। বহুল ব্যবহৃত 20টি পজিশনের মধ্যে 4টি পজিশনে কোনো ধরনের মেডিকেল সহায়তা অথবা বেল্টের সহযোগিতা ছাড়াই তারা মিলিত হতে পেরেছিলেন। তাদের মতে, বহুল প্রচলিত মিশনারি পজিশনে কখনোই সম্ভব নয়। ঘুমানো। বাসার মতো বিশাল বড় আরামদায়ক কোনো বিছানার ব্যবস্থা থাকে না মহাশূন্যের নভোচারীদের। তাদের দেহকে তারা স্পেসক্রাফটের একটি সাইডে নিজেদের বেঁধে নেন, যাতে করে তারা এদিক ওদিক ভেসে না বেড়ান। এমনকি তারা নিজেদের 2 হাত বুকে জড়িয়ে ঘুমাতে পারেন না।
তাদের দুই হাত তাদের সামনে সোজা হয়ে ভাসতে থাকে। ঘুমন্ত নবযাত্রীদের ভেন্টিলেশনের ব্যাপারটা মাথায় রাখতে হয়, না হলে তো তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ফেলবেন। খাওয়া দাওয়া। যখন একজন নবযানী উঠেন তখন তার পছন্দনীয় সকল খাবার দাবার খাওয়ার শখ পৃথিবীতে রেখে যেতে হয় কয়েক মাসের জন্য। মজাদার ডিনার তো নয়, তাদের খেতে হয় ইউএস, জাপান, রাশিয়াতে প্রস্তুতকরা প্যাকেটজাত ডিহাইড্রেটেড খাবার। বাসনপত্র অনেক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, এমনকি ছুরি বা কাঁটা চামচের খোঁচায় যন্ত্রাংশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলো পৃথিবীতেই রেখে যেতে হয়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ নয়। আমাদের সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো সহজ কোনো উপায় মহাকাশে থাকে না। অত্যন্ত নিপুণভাবে নভোচারীদের ওয়াটার ব্যাগ এবং শ্যাম্পুর প্যাকেট খুলতে হয়, যাতে করে প্যাকেটের উপাদানগুলো বাইরে বেরিয়ে না যায়। নিজেদের পরিষ্কার করার জন্য নভোচারীরা কাপড় কিংবা স্পঞ্জ ব্যবহার করে, যাতে সাবান ও পানি তাদের শরীরে ছোঁয়াতে পারেন। দাঁত ব্রাশ করার পর তারা টুথপেস্টের পিক ফেলতে পারেন না, হয় গিলে ফেলতে হবে নয়তো বর্জ্য কাপড়ে তরল মুছে ফেলতে হবে। টয়লেট ব্যবহারেও সতর্ক। ঘুমানো এবং সেক্সের মতোই, মাধ্যাকর্ষণ শক্তির অভাবে টয়লেট ব্যবহার করা খুবই ঝামেলাকর একটি কাজ। বাধার ফিতা নভোচারীদের নির্দিষ্ট স্থানে ধরে রাখতে সহায়তা করে, আর বায়ুপ্রবাহ মল ত্যাগ করতে সাহায্য করে। কিন্তু এটা ব্যক্তিগতভাবে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে মলমূত্র যাতে ভেসে না বেড়ায় এদিক সেদিকে। পৃথিবীতে তাদের এটার প্রশিক্ষণ নিতে হয় এবং প্রশিক্ষণে তাদের লক্ষ্য পূরণ ঠিকমতো হচ্ছে কিনা দেখার জন্য টয়লেট ক্যামেরা ব্যবহার করেন। ব্যায়াম জরুরি। মহাকাশযানে কিংবা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে চলাফেরায় যেহেতু নভোচারীদের তেমন পরিশ্রম করতে হয় না, তাই পেশি ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে পারে ও হাড় ক্ষয় হতে পারে। তাই নভোচারীদের প্রতিদিন ব্যায়াম করতে হয় কমপক্ষে 2 ঘন্টা। নাসার তথ্যানুযায়ী 3 ধরনের ব্যায়ামের যন্ত্র ব্যবহৃত হয়। সাইকেল এর্গোমিটার নভোচারীর ব্লাড প্রেশার চেক করার জন্য ব্যবহার করা হয় এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ ডিভাইস পায়ের ব্যায়াম, হাতের ব্যায়াম, পায়ের গোড়ালি উঁচু করানো ব্যায়াম করতে সহায়তা করে থাকে। ট্রেডমিল মেশিনটি অনেক গুরুত্বপূর্ণ ব্যায়াম করার মেশিন। হাঁটলে যে রকম হাড় ও পেশি মজবুত হয়, এটা ঠিক সেই কাজটাই করে এবং পৃথিবীতে ফিরে আসার জন্য শক্তি যোগাতে সহায়তা করে। বর্জ্য পরিত্রাণ। যেহেতু মহাকাশযানে একসঙ্গে কয়েকজন নভোচারী থাকে, তাই বর্জ্য অপসারণে কার্যকর ব্যবস্থা সবসময়ই গুরুত্বের বিষয় ছিল নাসার কাছে। 21শ শতাব্দীর আগে প্রস্রাব মহাকাশে বের করে দেয়া হতো, কিন্তু পরে দেখা গেল প্রস্রাবগুলো জমাট বেঁধে নভোযানের ক্ষতি করে, সেই সঙ্গে সোলার প্যানেলেরও ক্ষতি করতে থাকে। বর্তমানে প্রস্রাব পরিশোধন করে খাবার পানিতে রূপান্তর করা হয়ে থাকে এবং অন্যান্য বর্জ্যগুলোকে বস্তাবন্দি করে আবহাওয়ার এমন জায়গায় ছেড়ে দেওয়া হয়, যেখানে তা নিজে নিজে জ্বলে যায়। নভোচারীদের দৈনন্দিন কাজ। মহাকাশে নভোচারীদের শুধু খাওয়া বা ঘুমানোর জন্য পাঠানো হয় না। নভোচারীদের 12 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হয় নভোযানের রক্ষণাবেক্ষণ, রোবোটিক অপারেশন, গবেষণা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। বিষণ্ণতার সঙ্গে লড়াই। পৃথিবীর কক্ষপথে ভ্রমণ অত্যন্ত একটি রোমাঞ্চকর ব্যাপার, কিন্তু এটা অনেক সময় মানসিক একটি শ্রমে পরিণত হতে পারে এবং নভোচারীদের মনকে অবসাদে আচ্ছন্ন করে দিতে পারে। অনেক নভোচারী এটা স্বীকার করছেন যে, দীর্ঘ সময় কাল ধরে মহাকাশ যান চালনা এবং যে সকল অভিযান চলে মহাকাশে, সেই অভিযানগুলোতে মনের মধ্যে একটা ভয় ও সংশয় কাজ করে, কারণ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় সেসব অভিযানে। আর এর থেকে তারা একাকিত্ব, বিষণ্ণতা ও মানসিক চাপে থাকেন। এসবের সঙ্গে লড়াই করার জন্য বর্তমানে বিজ্ঞানীরা বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরির লক্ষ্যে কাজ করছেন। ভিডিওটি ভালো লাগলে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।